বেঁচে ফেরার লড়াইয়ের ভয়ঙ্কর স্কুইড গেম থেকে বিজয়ী হয়ে ফিরে আসার পর গিহান গভীর হতাশায় ডুবে যায়। 456 জন প্রতিযোগীর মধ্যে একমাত্র জীবিত ফিরে আসা গিহান বিশাল পরিমাণ প্রাইজ মানি পেলেও তার মনের শান্তি হারিয়ে যায়, কারণ এই অর্থের পেছনে ছিল বাকি 455 জনের জীবন। সময়ের সাথে সেই ভয়াবহ স্মৃতি থেকে বের হয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছিল গিহান, কিন্তু একদিন জানতে পারে স্কুইড গেম আবারও শুরু হতে যাচ্ছে। এবার গিহান দৃঢ় প্রতিজ্ঞা করে সে এবার শুধু অপরাধী চক্রকে উন্মোচনই করবে না, বরং গেমটিকেও চিরতরে বন্ধ করবে। তাই সে আবারও গেমে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ভয়ঙ্কর চক্রের পর্দা কি উন্মোচিত হবে? প্লেয়ারদের জন্য এবার কি অপেক্ষা করছে জানতে হলে আবারও প্রবেশ করতে হবে স্কুইড গেমের রোমাঞ্চকর জগতে। গিহান যখন তার মেয়ের সঙ্গে দেখা করতে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন এয়ারপোর্টে হঠাৎ রিকোটা নামে সেই ব্যক্তিকে দেখতে পায় যে 1 বছর আগে তাকে স্কুইড গেমে অংশ হতে প্রলুব্ধ করেছিল। সেই রিকোটা এখন আরেকজন অসহায়কে ফাঁদে ফেলতে ব্যস্ত। গিহান তখন দ্রুত এগিয়ে যায়, কিন্তু রিকোটা একটি ট্রেনে চড়ে পালিয়ে যায়। গিহান অসহায় লোকটির কাছ থেকে স্কুইড গেমের কার্ডটি কেড়ে নেয়। মেয়ের কাছে যাওয়ার বদলে গিহান তখন আবারও স্কুইড গেমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে কার্ডে দেওয়া নম্বরে কল করেন এবং বলেন, আমি জানতে চাই তোমরা কে, কেন এই নির্মম গেম এখনও চালিয়ে যাচ্ছ। ফোনের ওপাশ থেকে তখন ফ্রন্টম্যান নামক একজন গিহানকে হুমকি দিয়ে বলেন, গিহান বাঁচতে চাইলে প্লেন ধরে নিজের পথে ফিরে যাও, নইলে বড় বিপদ অপেক্ষা করছে তোমার জন্য। কিন্তু গিহান ফোন কেটে দিয়ে গেমটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তার প্লেন উড়ে যাওয়ার পর ফ্রন্টম্যান আবারও ফোন করে গিহানকে হুমকি দেয়, তোমার এখন মেয়ের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি এই সিদ্ধান্তের জন্য পস্তাবে। গিহান জবাবে বলেন, তোমরা যেখানেই থাকো আমি ঠিকই খুঁজে বের করব। এরপর কেটে যায় 2 বছর। গিহান এখনো স্কুইড গেমের চক্র পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো এদিকে তখন আমরা জুনো নামে একটি ট্রাফিক পুলিশ অফিসারকে দেখতে পাই। এই জুনো হচ্ছে সেই ফ্রন্টম্যানের ভাই, যে কিনা ওল নামের হয়ে স্কুইড গেমকে পরিচালনা করে। তো এর আগে যখন স্কুইড গেম শুরু হয়েছিল, তখন জুনো তার ভাইকে খুঁজতে একটি দ্বীপে স্কুইড গেমের একজন গার্ড হিসেবে অংশগ্রহণ করে। কিন্তু সে যখন স্কুইড গেমের ভয়াবহতা দেখে, তখন সে এখান থেকে বেরিয়ে এই গেমকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জুনোর ভাই ফ্রন্টম্যান যখন এটা জানতে পারে, তখন সে তার ভাইকে শ্যুট করে সেখান থেকে চলে যায়। কিন্তু তখন একজন জেলে জুনোকে উদ্ধার করে জীবন বাঁচায়। জুনো তখন সুস্থ হয়ে স্কুইড গেমের ব্যাপারে পুলিশকে জানালে কোনো তথ্য প্রমাণ না থাকায় তারা জুনোর কথা বিশ্বাস করে না। জুনো তখন পুলিশে যোগ দেয় এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব নেয়, কারণ জুনো জানত গাড়িতে করেই স্কুইড গেমের প্লেয়ারদেরকে নিয়ে যাওয়া হয়। তাই সে ট্রাফিকে করা মনিটরিংয়ের মাধ্যমে সন্দেহভাজনকে ট্রাচ করে সেই গেম পর্যন্ত আবারও পৌঁছাতে পারবে। এদিকে গিহান সিদ্ধান্ত নেয় স্কুইড গেমের জেতা অর্থগুলো সে স্কুইড গেমকে ধ্বংস করার পেছনেই লাগাবে। তাই গিহান তখন কিছু টাকা দিয়ে কিম নামক একজন গোপন এজেন্টকে হায়ার করে রিকোটাকে খুঁজে বের করার জন্য, কারণ স্কুইড গেম পর্যন্ত পৌঁছাতে হলে আগে রিকোটাকে খুঁজে বের করতে হবে। কিম তখন তার সহকারী চইকে নিয়ে রিকোটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তো এভাবে খুঁজতে খুঁজতে কিম একদিন রিকোটাকে পেয়ে যায়। সে দেখে রিকোটা আবারও একজন অসহায় লোককে স্কুইড গেমের জন্য প্রলুব্ধ করছে। কিম তখন গিহানকে এটা জানালে গিহান কিমকে রিকোটার পিছু নিতে বলে। কিম ও চই তখন রিকোটার পিছু নেয়। তারা দেখে রিকোটা একটি দোকান থেকে কিছু রুটি এবং কিছু লটারির টিকিট কিনেছে এবং সে বাহিরে এসে কিছু গরিব ক্ষুধার্ত লোকদের সেই রুটি অথবা লটারি অফার করে। আশ্চর্যজনকভাবে তারা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও অর্থের লোভে রুটির বদলে লটারি টিকিট নেয়, কিন্তু তারা লটারি টিকিটে কিছুই পায় না। তখন রিকোটা তাদের সামনে রুটিগুলো রাস্তায় ফেলে নষ্ট করে এবং বলেন, তোমরা এগুলোর যোগ্য না, তোমরা হলে স্কুইড গেমের যোগ্য। তো এরপর রিকোটা সেখান থেকে চলে যায়। রিকোটাকে ধরতে গিহান যখন দ্রুত গাড়ি চালিয়ে আসছিল, তখন আবার রাস্তায় তাকে একজন ট্রাফিক পুলিশ আটকায় এবং তাকে মামলা দিয়ে ছেড়ে দেয়। তখন গিহান আবারও দ্রুত গাড়ি চালিয়ে চলে আসছিল। এটা দেখে জুনো সেই ট্রাফিক পুলিশের কাছ থেকে গিহানের পরিচয় দেখলে তার সন্দেহ হয় এবং সে যখন অফিসে গিয়ে গিহানের পরিচয় সার্চ করে, তখন জুনো গিহানকে চিনে ফেলে, কারণ সে কয়েক বছর আগে গিহানকে সেই স্কুইড গেমে দেখেছিল। জুনো তখন গিহানকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে গিহান কিমের দেওয়ায় ঠিকানা রিকোটাকে ধরতে চলে আসে। এদিকে ভিতরে ততক্ষণে রিকোটা কিম এবং চইকে ধরে আটকে রেখেছিল এবং রিকোটা কিম এবং চইয়ের মধ্যে রক পেপার সিজার খেলায় এবং সেই গেমে কিম হেরে যাওয়ায় সে কিমের জীবন নিয়ে নেয়। তো এরপর রিকোটা নিজেই গিহানের কাছে এসে দেখা দেয়। সে তখন গিহানকে বলেন, এত কষ্ট করে তুমি আমার কাছে এসেছ। রিকোটা বলেন, স্কুইড গেমের কাছে পৌঁছানোর তোমার একমাত্র উপায় হলাম আমি, আর সেই আমি যদি না থাকি। এই বলে রিকোটা আত্মহত্যা করে নেয়। এদিকে জুনো ততক্ষণে গিহানকে ট্রেস করে সেখানে পৌঁছে যায়। বন্দুকের আওয়াজ শুনে
সে ভিতরে গিয়ে একটি রুমে চুইকে বাঁধা দেখতে পায়। এদিকে গিহান রিকোটার পকেটে স্কুইড গেমের একটি ইনভাইটেশন কার্ড খুঁজে পায়। তো তখনই জিনো এসে পিছন থেকে গিহানকে অ্যারেস্ট করে, কিন্তু তখনই চুই এসে জিনোকে মাথায় আঘাত করে ফেলে দেয়। কিছুক্ষণ পর জুনোর জ্ঞান ফিরলে গিহান তাকে জিজ্ঞেস করেন সে কে। জুনো তখন তাকে সবকিছু খুলে বলেন। এছাড়া সে বলেন সে স্কুইড গেমকে ধ্বংস করতে চায়। তখন গিহান বলেন সেও এটাই করতে চায়। তো গিহান স্কুইড গেমের ব্যাপারে জুনোর কাছ থেকে জানতে চাইলে জুনো তার ভাইয়ের ব্যাপারটা গোপন করে, কারণ সে স্কুইড গেমকে ধ্বংস করতে চাইলেও তার ভাইয়ের কোনো ক্ষতি চায় না। সেজন্য জুনোর ভাই যে গেমের ফ্রন্টম্যান সেটা সে গিহানকে জানায় না। সে বলেন তার ভাই একজন প্রতিযোগী ছিল। তো এরপর তারা স্কুইড গেমকে বন্ধ করার জন্য একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। গিহান জুনোকে সেই রুমে নিয়ে আসে যেখানে তার স্কুইড গেম জয়ের টাকাগুলো পড়েছিল। গিহান বলেন এই টাকাগুলো প্রতিযোগীদের রক্তের বিনিময়ে, তাই এই টাকা দিয়ে সে তাদের রক্তের প্রতিশোধ নিবে এবং সে গেমটা বন্ধ করে দিবে। তখন জুনো বলেন সে টাকার জন্য গেমটাকে ধ্বংস করতে চায় না, সে এই জঘন্য গেমটাকে এমনিতেই শেষ করতে চায়। তখন চুই বলেন সেও তার বস স্কিমের প্রতিশোধ নিতে তাদের হয়ে কাজ করবে, কিন্তু তারা এত বড় একটা গ্রুপের সাথে লড়াই করবে কিভাবে। গিহান তখন তাদেরকে পাশের আরেকটা রুমে নিয়ে যায়, যেখানে সে ওই গেমের সকল লোকদের সাথে লড়াইয়ের জন্য সকল ধরনের অস্ত্রের ব্যবস্থা করে রেখেছিল। এছাড়া সে যুদ্ধের আগে অনুশীলনের জন্য পুরো একটা বিল্ডিং এবং সাউন্ড প্রুফ রুম তৈরি করে রেখেছে। গিহান বলেন এখন শুধু তাদের দরকার সৈনিকের। তো জুনো বলেন এই দায়িত্বটা তার, সে লোক জোগাড় করবে। তো এদিকে আমরা নোল নামে একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা একজন নর্থ কোরিয়ান সৈনিক ছিল, কিন্তু সে অত্যাচারের কারণে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় পালিয়ে আসে। তখন তার বাচ্চাকে নর্থ কোরিয়ার সৈনিকেরা নিয়ে যায় এবং তাকে বলেন সে প্রচুর পরিমাণে টাকা নিয়ে আসতে পারলে তখনই তার বাচ্চাকে ফেরত দেয়া হবে। তো নোল কাজ খুঁজছিল, কিন্তু সে কোথাও কাজ পায় না। তখন আমরা দেখতে পাই কেউ একজন এসে নোলকে স্কুইড গেমের একটি ইনভাইটেশন কার্ড দিয়ে যায়। এদিকে গিহান তার মতো করে প্রস্তুতি নিচ্ছিল। সে তার মারির দাঁত তুলে সেখানে একটা জিপিএস ট্র্যাকার লাগায়, কারণ রিকোটার কাছ থেকে নেয়া ইনভাইটেশন কার্ডটার মাধ্যমে গিহান আবারও স্কুইড গেমে অংশগ্রহণ করবে। তখন জুনোরা সেই জিপিএস ট্র্যাকার ট্রেস করে সেখানে পৌঁছাবে। জুনো এদিকে অনেক রিটায়ার্ড সোলজারকে হায়ার করে তাদেরকে প্রস্তুত করে। তো এরপর গিহান সেই ইনভাইটেশন কার্ডের নাম্বারে ফোন করলে তাকে একটি ঠিকানা দেয়া হয়, যেখান থেকে গেমের লোকেরা তাকে নিয়ে যাবে। তো গিহান সেখানে গেলে স্কুইড গার্ডরা গিহানকে একটা গাড়িতে তুলে নিয়ে যায়। তখন জুনো তার টিম নিয়ে সেই গাড়ির পিছু নেয়। তো গিহান দেখে ঠিক এভাবেই একটা গাড়িতে তাকে আগের বার গেমে নিয়ে যাওয়া হয়েছিল, তবে এবার গাড়িতে একটা স্পিকার রাখা ছিল, যেখানে ফ্রন্টম্যান গিহানকে বলছিল গিহান তুমি ভুল করেছো এই সিদ্ধান্ত নিয়ে। গিহান বলেন আমি তোমাদেরকে ধ্বংস করবই। তখনই কিছু লোক স্নাইপার দিয়ে জুনোর গাড়িগুলোর টায়ার পাঞ্চার করে দেয়। তখন তারা আর সেই গাড়ির পিছু নিতে পারে না। তখন গিহান বন্দুক বের করে গাড়ির ভিতর শুট করতে শুরু করে। তখন ফ্রন্টম্যান বলেন এই সামান্য গান দিয়ে তুমি আমাদের গেম বন্ধ করবে। গিহান তখন বলেন এই বন্দুক দিয়ে নয়, আমি এই গেমে অংশগ্রহণ করে সবাইকে বুঝাবো তোমরা কতটা খারাপ, আর টাকাই জীবনের সবকিছু নয়, টাকার থেকে জীবন বড়। ফ্রন্টম্যান তখন বলেন আচ্ছা তোমাকে সেই সুযোগ দেওয়া হবে, চেষ্টা করে দেখো পারো কিনা। তো এরপর একটা গ্যাস দিয়ে গিহানকে অজ্ঞান করা হয়। এদিকে আমরা দেখতে পাই নোলো স্কুইড গেমের প্লেসে পৌঁছে যায়, কিন্তু তাকে এখানে কোনো প্রতিযোগী না বরং একজন গার্ড হিসেবে নিয়ে আসা হয়েছে। তো নোল প্রস্তুত হয় স্কুইড গেমে প্রতিযোগীদের ওয়েলকাম করতে। তো এরপর গিহানের জ্ঞান ফিরে আসে, সে দেখে তাকে সহ সবাইকে আগের বারের মতো একটি রুমে নিয়ে আসা হয়েছে। তো সেখানে আগের বারের মতোই গিহানকে 456 নাম্বারের জার্সি দেয়া হয়। একটু পর গার্ডরা রুমে ঢুকলে সব প্রতিযোগী এক জায়গায় জড়ো হয়। এবারও তাদের মধ্যে নানা প্রশ্ন, উদ্বেগ এবং সন্দেহ দেখা দেয়। তাদের অজ্ঞান করে এখানে আনার কারণ কি, তাদের জিনিসপত্র কোথায়, তাদের ড্রেস কেন পরিবর্তন করা হলো, এসব নিয়ে তারা গেম সম্পর্কে সন্দেহ প্রকাশ করে এবং গেম খেলতেও অস্বীকার করেন। তখন গার্ডরা স্ক্রিনে প্রতিযোগীদের ডিটেইলস এবং ঋণের পরিমাণ দেখাতে শুরু করে। এরপর সবাইকে প্রলোভন দেখিয়ে প্রশ্ন করা হয় তারা কি পুরনো ঋণগ্রস্ত জীবনে ফিরে যেতে চায় নাকি গেম খেলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায়। গার্ডের কথায় প্রতিযোগীরা গেম খেলার জন্য উৎসাহিত হয়। সবাইকে দেখানো হয় সেই ভোল্ট যেখানে তাদের জেতা টাকাগুলো জমা হবে। এরপর গার্ড একটি নতুন নিয়ম ঘোষণা করেন। তারা জানায় গেমে মোট 6টি রাউন্ড হবে আর প্রতিটি রাউন্ড শেষে ভোট হবে। যদি মেজরিটি প্রতিযোগী গেম বন্ধের পক্ষে ভোট দেয় তাহলে গেম বন্ধ হয়ে যাবে এবং ভোল্টে থাকা টাকা সবার মাঝে ভাগ করে সবাইকে বাড়ি পাঠানো হবে। পেছনে দাঁড়ানো গিহান তখন প্রশ্ন করেন প্রথম রাউন্ড শেষে তারা যদি জেতা টাকা নিয়ে ভোটের মাধ্যমে গেম বন্ধ করতে চায় তা কি সম্ভব। গার্ড জানায়
যদি মেজরিটি গেম বন্ধের পক্ষে ভোট দেয় তবে তাদের টাকাসহ বাড়ি পাঠানো হবে। এটা শুনে গিহান অবাক হয়ে পেছনে ক্যামেরার দিকে তাকায়, কারণ সে জানে ফ্রন্টম্যান তাকে দেখছে। সে বুঝতে পারে অথরিটি এই নতুন নিয়মটি তৈরি করেছে যাতে তাদের ধারণা প্রমাণিত হয় যে মানুষ সবসময় লোভী ও স্বার্থপর। তবে এখানেই ঘটে একটি মজার ঘটনা। ইয়ংসিক নামের এক ছেলে জুয়ায় অনেক ঋণী হয়ে গিয়েছিল, তাই সে গেমে অংশগ্রহণ করে। কিন্তু এসে দেখে তার মাও স্কুইড গেমে অংশগ্রহণ করেছে। মা সবার সামনে ইয়ংসিককে পেটাতে শুরু করেন এবং তার উপর রাগ করেন। কিন্তু একবার গেমে চলে আসলে বেরোনোর পথ এত সহজ না। এরপর প্রতিযোগীদের এগ্রিমেন্ট পেপারে সাইন করতে বলা হয়। সবাই এগ্রিমেন্ট পেপারে সাইন করে গেমে যোগ দেয়। প্রতিযোগীদের মধ্যে মিয়ং নামের একটি ছেলে ছিল যে একটি ইউটিউব চ্যানেল চালাতো। সে তার ফলোয়ারদের এমজি কয়েনে ইনভেস্ট করতে বলেছিল এবং অনেকেই তার কথায় সাড়া দিয়ে টাকা ইনভেস্ট করে সবটাই লোকসান করে। মিয়ং নিজেও টাকা লোকসান করেছে এবং ঋণে টাকা শোধ করতে এখানে এসেছে। এখানে এসে তার দুজন ফলোয়ারের সঙ্গে দেখা হয় যারা তার কথায় ইনভেস্ট করে লোকসান করেছে। এর ফলে শুভং নামের একজন তার সাথে ঝামেলা শুরু করে এবং লোকসান হওয়া টাকা ফেরত দেওয়ার জন্য দাবি জানায়। এদিকে গিহানের সাথে তার একজন ক্লোজ বন্ধু জুংবের দেখা হয়। গিহান তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন কেন সে এখানে মরতে এসেছে। জুংবে জানায় তার অনেক ঋণ রয়েছে, স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে এবং বাচ্চাও স্ত্রীর সাথে চলে গেছে। এজন্য সে স্কুইড গেমে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। গিহান তাকে পরামর্শ দেয় যেন সে সব সময় তার পেছনে থাকে, তাতে বেঁচে থাকার সম্ভাবনা থাকবে। জুনবে বুঝতে পারে না গিহান তাকে কি বলতে চাইছে। এদিকে জুনো তার ফোর্স নিয়ে গিহানের দাঁতে লাগানো ট্র্যাকারের মাধ্যমে লোকেশন শনাক্ত করে একটি দ্বীপে চলে আসে। ড্রোন এবং ফোর্স দিয়ে গিহানকে খুঁজতে শুরু করা হয়। একসময় তারা একটি জেলের কাছে একটি বক্স পায়, যা খুলে দেখতে পায় গিহানের দাঁতের ট্র্যাকার চিপটা রাখা। এর মাধ্যমে তারা বুঝতে পারে এতদিন ভুল পথে চালানো হয়েছে তাদের। অন্যদিকে সব স্কুইড গেমের প্রতিযোগীদের প্রথম রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়, যেখানে আবারও আগের বারের মতো রেড লাইট গ্রিন লাইট গেম আয়োজন করা হয়। গিহান তার দাঁতটা খুলে দেখলে হতভম্ব হয়ে যায়, কারণ তার ট্র্যাকারটি সেখানে ছিল না। অর্থাৎ গার্ডেরা গেমে আনার আগেই তার ট্র্যাকারটি খুলে নিয়েছে। তখন গিহান বুঝতে পারে তার সামনে গেম খেলা ছাড়া আর কোনো উপায় নেই। সে তখন সকল প্রতিযোগীকে সাবধান করে বলেন তারা যদি এই গেমটাকে সহজ মনে করে তা একদমই নয়, কারণ বড় পুতুলটির চোখে মোশন ডিটেক্টর রয়েছে। কেউ যদি রেড লাইটে কাট হয়ে যায় তাকে মেরে ফেলা হবে। তবে গিহানের কথায় কেউ বিশ্বাস করে না, বরং তাকে মাদক আসক্ত ভেবে হাসাহাসি করে। কেউ কেউ মনে করে গিহান অন্যদের ভয় দেখিয়ে নিজেই সহজে গেমটি জিততে চায়। তবুও গিহান সবাইকে সতর্ক করতে চেষ্টা করে এবং বলে থামার সময় যেন সবাই সাবধান থাকে। তো তারপর গেম শুরু হয়। রুল আগের মতোই ছিল, প্রতিযোগীদের 5 মিনিট সময় দেয়া হয়। গ্রিন বললে এগোতে হবে আর রেড বললে থেমে যেতে হবে। 5 মিনিটের মধ্যে ফিনিশ লাইন পার করতে হবে। খেলা শুরুর পর গিহানের নির্দেশ মেনে সবাই ভালোভাবে এগোতে থাকে, কিন্তু একটি মেয়ের গালে হঠাৎ মৌমাছি বসলে সে চিৎকার করে ওঠে। দুর্ভাগ্যবশত তখন রেড লাইট চলছিল, ফলে তাকেও একটি হেডশট দিয়ে মেরে ফেলা হয়। এরপর মৌমাছি আরেক মহিলার গায়ে বসলে সেও চিৎকার করে এবং তাকেও মেরে ফেলা হয়। তখন প্লেয়াররা ভয়ে হট্টগোল করতে শুরু করে এবং পালাতে থাকে। ফলে সবাই মারা যেতে থাকে এবং শুধুমাত্র সেই ব্যক্তিরা বেঁচে থাকে যারা গিহানের নির্দেশে চুপচাপ দাঁড়িয়েছিল। এবার সবাই বুঝে যায় গিহান যা বলেছিল তা ছিল পুরোপুরি সত্যি। বাকিরা তার পথ অনুসরণ করতে থাকে, তবে অনেকেই মারা যায়। এক পর্যায়ে গিহান সহ প্রায় সবাই ফিনিশ লাইন ক্রস করে, কিন্তু এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে শেষের দিকে এসে আটকে যায়। সে সাহায্য চায় আর সময়ও শেষের দিকে ছিল। তবুও গিহান ঝুঁকি নিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। তখন ইয়ানজু নামে একটি মেয়েও সহায়তা করতে এগিয়ে আসে। তারা দুজনে শেষ মুহূর্তে তাকে ফিনিশ লাইনের বাইরে নিয়ে আসে। সবাই ভেবেছিল সে বেঁচে গেছে, কিন্তু নোল নামের মেয়েটা তাকে আবারও শ্যুট করে শেষ করে দেয়। এরপর প্লেয়ারদের গণরুমে ফিরিয়ে আনা হয় এবং গার্ডেরা তাদের প্রথম রাউন্ড শেষ করার জন্য অভিনন্দন জানায়। পরবর্তীতে রাউন্ডের ফলাফল ঘোষণা করা হয়। 456 জনের মধ্যে 91 জন মারা গেছে, ফলে এখন বেঁচে আছেন 365 জন প্লেয়ার। গিহান না থাকলে নিঃসন্দেহে হতাহতের সংখ্যা অনেক বেড়ে যেত। তবে প্রথম রাউন্ডে প্লেয়াররা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাতে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল। তারা গার্ডদের কাছে মিনতি করেন তাদের বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য আর গেমটি থেকে সরে যাওয়ার আবেদন জানায়। গার্ডরা প্রতিশ্রুতি দেন যে যদি ভোটের মাধ্যমে অধিকাংশ প্লেয়ার না খেলার পক্ষে ভোট দেয় তাহলে তাদের বাড়ি পাঠানো হবে উইনিং অ্যামাউন্ট দিয়ে। তো এরপর ভোল্টে এই রাউন্ডে জেতা টাকা জমা করা হয়। প্লেয়াররা জানতে চায় তাদের অংশে কত টাকা পড়েছে।
তখন গার্ড জানায় সবাই 24 মিলিয়ন করে পাবে। এই শুনে অনেকেই হতাশ হয়, কারণ এই অল্প টাকা তাদের কোনো কাজে আসবে না। তবে গার্ড তাদের আশ্বস্ত করে জানিয়ে দেয় যে সেকেন্ড রাউন্ড শেষে আরও প্লেয়ার এলিমিনেটেড হলে তাদের ভাগে টাকা অনেক বেড়ে যাবে। এটা শুনে অনেকেরই লোভে চোখ চকচক করে ওঠে এবং ভোটিং শুরু হয়। লাস্ট প্লেয়ার থেকে সিরিয়াল অনুযায়ী ভোট দেওয়া শুরু হয়। প্রথমে গিহান ভোট দেয় গেম বন্ধের পক্ষে। এরপর একে একে সবাই ভোট দিতে থাকে, কিন্তু অনেকেই গেম চালানোর পক্ষে ভোট দেয়। গিহান বিচলিত হয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন এই গেমে কেউ বাঁচবে না, সবার পরিণতি মৃত্যু, কিন্তু কেউই তাকে বিশ্বাস করে না। গিহান জানায় সে আগেও এই গেম খেলেছে এবং উইনার ছিল, তাই সে জানে। তাতে সবাই আরও সন্দেহ করে এবং প্রশ্ন করেন যদি সে উইনার হয় তাহলে তার কাছে $46 বিলিয়ন থাকার কথা, তবে কেন সে আবার গেমে ফিরে এলো? গিহান সত্যিটা বুঝাতে না পারলে সেখানে হট্টগোল শুরু হয়। গার্ডরা এসে তখন গিহানকে হোস্টেজ করে রেখে ভোট চালিয়ে যায়। দেখা যায় গেমের পক্ষে বিপক্ষে ভোট সমান পড়ে। তখন 1 নম্বর প্লেয়ার গিয়ে গেম চালানোর পক্ষে ভোট দেয় এবং মেজরিটির ভোটে গেম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্লেয়ারদের খাবার দেওয়ার সময় গিহান খাবারের প্রতি কোনো আগ্রহ ছিল না। তার হতাশা ছিল কারণ সে মানুষের চিন্তা পরিবর্তন করতে পারেনি। এ সময় ইনহো কয়েকজনকে নিয়ে গিহানের কাছে আসে এবং জানায় যদি গিহান চায় সে পরবর্তী গেমও বাঁচাতে পারে। গিহান যেহেতু সব গেম একবার খেলেছে, তাই সে পরবর্তী গেমের সম্পর্কে জানে। যদি সে বাকিদের পরবর্তী রাউন্ডের গেম জানিয়ে দেয় তারা সহজেই গেম ক্লিয়ার করতে পারবে। গিহান জানায় সেকেন্ড রাউন্ডে ডালগোনা গেম হবে, যেখানে চিনির ছাঁচে 4টি সিম্বল থাকবে। প্লেয়ারদের একটিকে নির্বাচন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সিম্বলটি আলাদা করতে হবে। এই সিম্বলগুলোর মধ্যে সবচেয়ে সহজ ছিল ত্রিভুজ, আর সবচেয়ে কঠিন ছিল ছাতা। গেমের ব্যাপারে আলোচনা শেষে কিম জং ডে নামক এক স্বার্থপর ও দাম্ভিক ব্যক্তি গিহানকে বলেন যে যদি পরের রাউন্ডের ব্যাপারে সবাই জানে তাহলে কেউ মরবে না এবং প্রাইজ মানিও বাড়বে না, এজন্য এটি গোপন রাখা উচিত। তবে গিহান বলেন সে গেমের ব্যাপারে এজন্যই বলছে যাতে সবাই বেঁচে থাকতে পারে, কারণ বেঁচে থাকার চেয়ে বড় কিছু হতে পারে না। গিহানের কথা শুনে জং ডে রেগে গিয়ে বেরিয়ে যায়, সাথে বাকিরাও চলে যায়। কিন্তু ইনহো গিহানকে কাছে পেয়ে তাকে নানা প্রশ্ন করতে শুরু করে। ইনহো জানতে চায় এত টাকা জেতার পরেও কেন গেমে ফিরে আসলো সে এবং এত টাকা কিভাবে খরচ করল। গিহান উত্তর দেয় এই টাকা এখানকার মানুষের রক্তের বিনিময়ে এসেছে এবং সে নিজে কখনোই এই টাকা ব্যবহার করবে না। গিহান ইনহোকে দোষ দিয়ে বলেন যদি সে শেষ রাউন্ডে গেমের পক্ষে ভোট না দিত তাহলে মানুষগুলো বাড়ি ফিরে বাঁচতে পারত। ইনহো বলেন বাড়ি ফিরেও তারা শান্তিতে বাঁচতে পারবে না, অশান্তি, ঋণ এবং অর্থের অভাবে জীবন যাপন অনেক কঠিন হয়ে যাবে। গিহান মনে করেন গেম খেলে মরার চেয়ে এসবের মধ্যে বেঁচে থাকাও ভালো। দুজনের মধ্যে এ নিয়ে তর্ক হলেও পরে তারা নিজেদের শান্ত রাখে। রাতে সবাই ঘুমালে ইনহো গিহানের কাছে ফিরে গিয়ে জানায় তার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। টেস্টে জানা যায় তার লিভার নষ্ট হয়ে গেছে এবং তিনি গর্ভবতী। ডাক্তার বাচ্চাটি অ্যাবর্শন করতে বললেও তার স্ত্রী জেদ ধরে বলেছিল বাচ্চা না থাকলে সেও মরে যাবে, তাই ইনহোর এটা দরকার। তার অনেক টাকার প্রয়োজন, তাই জীবনের শেষ চেষ্টা হিসেবে সে স্কুইড গেমে অংশ নেয়। তার একমাত্র লক্ষ্য গেমটি জিতে স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ করা। গিহান ইমোশনাল হয়ে পড়ে ইনহোর কথা শুনে। তখন ইনহোর সাথে তার একটা বন্ধুত্ব হয়ে যায়। এদিকে স্কুইড গেমের আড়ালে অর্গানের ব্যবসা চলছিল এবং মৃত প্লেয়ারদের অর্গান একটি সিক্রেট চেম্বারে নিয়ে বের করা হচ্ছিল। তবে অধিকাংশ প্লেয়ারই হেডশটে মারা যায়, যার ফলে অর্গান নষ্ট হয়ে যায় এবং ডাক্তার বেশি অর্গান সংগ্রহ করতে পারে না। গেমটা তখন মাস্ক অফিসার পরিচালনা করছিলেন, কারণ ফ্রন্টম্যান অনুপস্থিত ছিল। আর ফ্রন্টম্যান কোথায় সেটা আমরা পরেই জানতে পারব। তো যাই হোক, মাস্ক অফিসার জানতে পারেন যে নোল হেডশট দিয়ে এই অর্গানগুলো নষ্ট করেছে, তাই তাকে ডেকে পাঠানো হয়। মাস্ক অফিসার নোলকে বলেন তুমি একাই একটি রাইফেল নিয়ে পুরো টিমকে পরাস্ত করে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত পেরিয়ে এখানে এসেছিলে, তাও কোনো সাহায্য ছাড়াই। কিন্তু তোমার সন্তানকে ফিরে পেতে তোমার টাকার প্রয়োজনে তোমাকে এখানে কাজ দিয়েছি আমি, তাই আমার নির্দেশ অমান্য করার চিন্তা করো না। নোল উত্তর দেয় আমাকে এমন কাজ দেওয়া হয়েছে যা আমি নিজের দায়িত্বের সাথেই করছি। মাস্ক অফিসার বলেন এই মানুষগুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে এবং তাদের অর্গান যদি অন্যদের উপকারে আসে তাহলে এতে তেমন কোনো সমস্যা নেই। তারপর তিনি নোলকে নির্দেশ দেয় প্লেয়ারদের আর হেডশট না করার জন্য। অন্যদিকে জুনো, গিহান এবং স্কুইড গেমের স্থান খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তিনি আবারও চিফ অফিসারের কাছে সাহায্য চাইতে যান, কিন্তু চিফ অফিসার তাকে জানান ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হলেও
তোমার এইসব আজগুবি দাবির ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এদিকে মিয়ং নামের প্লেয়ারটা সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গার্লফ্রেন্ড জুনহি সামনে দাঁড়িয়ে আছে। জুনহিও এখানে খেলতে এসেছে। মিয়ং অবাক হয়, কারণ জুনহি গর্ভবতী ছিল। মিয়ং জুনহিকে বাচ্চা অ্যাবর্শন করাতে বলেছিল, কিন্তু জুনহি তা করতে রাজি ছিল না, যা তাদের মধ্যে ঝামেলা তৈরি করেছিল। এমন পরিস্থিতিতে তাদের এইভাবে দেখা হওয়া তাদের কল্পনাতেও ছিল না। মিয়ং জুনহির জন্য দুশ্চিন্তা প্রকাশ করে, কিন্তু জুনহি দৃঢ়ভাবে বলেন, আমার বাচ্চাকে বড় করার জন্য তোমার মতো অমানুষের দরকার নেই। আমি গেইম থেকে জেতা টাকা দিয়ে তাকে মানুষ করব। এর মধ্যে আবার অ্যালার্ম বেজে ওঠে এবং মাইকে ঘোষণা করা হয় সেকেন্ড রাউন্ডের জন্য সবাই যেন প্লেগ্রাউন্ডে চলে আসে। সবাই প্লেগ্রাউন্ডে পৌঁছালে তারা দেখতে পায় যে সেকেন্ড রাউন্ডে ডালগোনা গেইম নেই, বরং সম্পূর্ণ নতুন একটি গেইম রাখা হয়েছে। গিহানও অবাক হয় এবং যারা তাকে আগে তোষামত করছিল তারা এখন তাকে গালাগাল শুরু করে। পরবর্তীতে প্লেয়ারদের 5 জনের গ্রুপে ভাগ হতে বলা হয় এবং টিম বানানোর জন্য তাদের 10 মিনিট সময় দেওয়া হয়। টিম তৈরি হলে তাদের জানানো হয় যে এবার 5টি গেইম খেলতে হবে, একটিরও সিঙ্গেল গেইম খেলার সুযোগ নেই। প্রতিটি টিমের 5 সদস্যের পা একে অপরের পায়ের সাথে বাঁধা থাকবে। গেমগুলো ছিল ডাকজি, ফ্লাইং স্টোন, ডাইস, লাটিন ঘোরানো এবং জেগি, যেখানে পায়ের উপরে একটি টিন সেলকে ফুটবলের মতো 5 বার কিক করতে হবে, তবে মাটিতে পড়তে দেওয়া যাবে না। প্রতিটি টিমের একজন প্লেয়ার এক একটি গেইম খেলবে এবং একাধিক গেইম খেলার সুযোগ নেই। প্রথমে 2টি টিম খেলতে যায়। এক টিম 4টি টাস্ক সম্পন্ন করলেও কোন টিমই 5টি টাস্ক শেষ করতে পারে না। পরে একে একে আরও টিম খেলতে আসে। কিছু টিম সফলভাবে টাস্ক সম্পন্ন করে রুমে চলে যায়, আবার কিছু টিম হেরে যায়। শেষে গিহানের টিম খেলতে আসে, যেই টিমটি ছিল গিহান, ইনহো, জুনবে, দেইহো এবং জুনহির। প্রথমে জুনহি ডাকজি গেম, এরপর জুমবে ফ্লাইং স্টোন এবং দেইহো ডাইস খেলা সম্পন্ন করে দ্রুত 3টি গেইম শেষ করে। এরপর ইনহো লাটিন ঘোরানোর দায়িত্ব পায়, কিন্তু সে লাটিন ঘোরাতে ব্যর্থ হয় এবং সময় নষ্ট করে। এক সময় সে নিজেকে আঘাত করতে থাকে, তবে গিয়ান তাকে সান্ত্বনা দেয় এবং পরবর্তী দফায় সে সফলভাবে লাটিন ঘোরাতে পারে। লাস্ট গেমের দায়িত্ব গিহানের ওপর এসে পড়ে এবং সে 3 সেল কিক করার কাজ পায়। 4 বার কিক করার পর 3টা মাটিতে পড়ে যেতে লাগলে ইনহো দ্রুত গিহানের পা এগিয়ে দিলে 3 সেলটি গিহানের পায়ের উপর পড়ে। এর ফলে 5 বার কিক হয়ে গেম কমপ্লিট হয় এবং তারা রাউন্ডই জিতে যায়। খেলা শেষে গার্ডরা রুমে ফেরার পথে নোলের ওপর আক্রমণ করেন, কারণ সে আজকেও কিছু প্লেয়ারকে হেডশট করেছে এবং এক অর্ধমরা প্লেয়ারকে আবার শ্যুট করেছে, যদিও মাস্ক অফিসার তাকে নিষেধ করেছিলেন। গার্ডদের সাথে তার হাতাহাতি হলেও গার্ডরা তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায়। এরপর গার্ডরা প্রাইজ মানি ঘোষণা করেন, যেখানে 110 জন মারা গেছে, ফলে প্রাইজ মানি 20 বিলিয়ন দাঁড়িয়েছে এবং 255 জন প্লেয়ার বেঁচে আছে। প্রত্যেকের ভাগে প্রায় 79 মিলিয়ন আসবে। এই পরিমাণ দেখে অনেক প্লেয়ার অসন্তুষ্ট হয়, কিন্তু গার্ডরা তাদের আশ্বস্ত করে যে পরবর্তী রাউন্ডগুলোতে আরও বেশি টাকা উপার্জন করা সম্ভব। রাউন্ড শেষে ভোট হয় এবং গিহান তার টিমকে গেম বন্ধের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেন, তবে তার বন্ধু জুমবে এবার গেমের পক্ষে ভোট দেয়। এদিকে ইয়ংসিকের মা ইয়ংসিকে তাকে বলেছিল তাদের টাকা একসাথে করলে সব ঋণ শোধ করা সম্ভব হবে, তাই তাদের ফিরে যাওয়া উচিত আর বাকিটা জীবন ক্ষেত খামারি করে সুন্দরভাবে কাটানো যাবে। তবে ইয়ংসিক জানত যে ঋণ শোধের জন্য এত টাকা যথেষ্ট ছিল না, তাই সে গেমের পক্ষে ভোট দেয়। ভোটিং শেষে দেখা যায় অধিকাংশ প্লেয়ার গেমের পক্ষে ভোট দিয়েছে। এরপর গেম চালু রেখে সেদিনের মতো সবাইকে খাবার ও ঘুমানোর সুযোগ দেয় এবং গার্ডরা চলে যায়। রাতের বেলা গিহান তার দলের সবাইকে সাবধান করে দেয় যে লাইট অফ হলে এক গ্রুপ অন্য গ্রুপের উপর অ্যাটাক করতে পারে, যাতে প্লেয়াররা কমলে প্রাইজ মানি বেড়ে যায়। গিহান রাতটা জেগে পাহারা দেয়। অন্যদিকে জুনহো 2টো টিম নিয়ে গিহানকে খুঁজতে বেরিয়ে পড়ে সমুদ্রের 2 দিকের দ্বীপগুলো খুঁজে দেখতে। সকালে সব প্লেয়ারকে জাগিয়ে প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়, যেখানে পরবর্তী গেম মিঙ্গেল শুরু হয়। গেমের রুলস অনুযায়ী সবাই একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নম্বর অনুযায়ী গ্রুপ বানিয়ে 30 সেকেন্ডের মধ্যে বিভিন্ন ঘরে ঢুকবে। ব্যাপারটা একটু পরিষ্কারভাবে বলা যাক। প্রথমে বলা হলো 5 জনের গ্রুপ তৈরি করতে হবে এবং 30 সেকেন্ডের মধ্যে সবাই এক একটি রুমে ঢুকে যাবে। যারা সময়ের মধ্যে রুমে ঢুকতে ব্যর্থ হবে তাদেরকে শ্যুট করা হবে। আবার যদি কোনো রুমে 5 জনের বেশি বা কম ঢুকে পড়ে তাহলে তাদেরকেও শ্যুট করা হবে। এরপর সবাই প্ল্যাটফর্মে দাঁড়ালে প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করে এবং 10 জনের গ্রুপ তৈরি করার জন্য 30 সেকেন্ডের সময় দেওয়া হয়। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রুমে ঢুকতে না পারে তাদের শ্যুট করা হয়। এরপর মৃতদেহগুলো সরিয়ে নতুন রাউন্ড শুরু করা হয়। এবার বলা হয় 4 জন এবং 30 সেকেন্ডের মধ্যে সবাই 4 জনের গ্রুপ তৈরি করে রুমে ঢুকে যায়। ভুলক্রমে 3 জনের বেশি ঢুকে পড়লে তাদেরকেও শ্যুট করা হয়।
পরবর্তী রাউন্ডে 3 জন বলার সাথে সাথেই সবাই 3 জন করে গ্রুপ হয়ে রুমে ঢুকে যায়। এই সময় ইয়ামসিং তার মাকে ফেলে রেখে অন্য দুজনের সাথে রুমে চলে যায়। তখন গিহান তার মাকে নিয়ে যাওয়ায় সে বেঁচে যান। যাই হোক, তবে সে তার ছেলের প্রতি কোনো রাগ প্রকাশ করেন না, বরং কিছু সময় পর তাকে ঠিকঠাক দেখে আবারও আলিঙ্গন করেন। পরের রাউন্ড শুরু হলে প্লেয়ার সংখ্যা হয় 6। কিছু প্লেয়ার মারা যায় এবং তারপর গেমের শেষ রাউন্ড শুরু হয়। সবাই প্ল্যাটফর্মে দাঁড়ালে প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করে। এবার 2টি নম্বর দেয়া হয় এবং সবাই 2 জন করে রুমে ঢুকতে থাকে। ইনহো এবং জুম্বে এক রুমে ঢুকলে তাদের সাথে আরও একজন ঢুকে পড়ে। 30 সেকেন্ডের মধ্যে ইনহো সেই লোকটাকে ঘাড় মোটকে শেষ করে দেয়, যা দেখে জুম্বে খুব ঘাবড়ে যায়। এই রাউন্ড শেষে 155 জন মারা যায় এবং বেঁচে থাকে 100 জন। তারপর আবার ভোটিং শুরু হয়, কিন্তু ভোটে টাই হয়। 50 জন গেমের পক্ষে এবং 50 জন বিপক্ষে থাকে। তাই গার্ডেরা ভোট পুনরায় সকাল পর্যন্ত স্থগিত করেন এবং সিদ্ধান্ত নিতে বলেন। অন্যদিকে জুনহু তার দল নিয়ে একটি দ্বীপের কাছে পৌঁছায় এবং জঙ্গলে পাতাল ঘরের মতো কিছু একটা দেখতে পায়। এক সোলজার সেই পাতাল ঘরের দরজা খুলতেই সেটা ব্লাস্ট হয় এবং সোলজারটি আহত হয়। দ্রুত তারা আহত সোলজারকে নিয়ে শিপে ফিরে আসে, কিন্তু জুনো ইনভেস্টিগেশন শেষ না করে ফিরে যেতে চায়নি। সে দ্বিতীয় দলটাকেও সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে গেমের পক্ষে এবং বিপক্ষে প্লেয়ারদের মধ্যে হট্টগোল শুরু হয়। খাবারের প্যাকেট খুলে গিহান দেখে সাথে কাঁটা চামচও দেওয়া হয়েছে। এটা দেখে সে বুঝতে পারে আজ রাতে কিছু গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে। অন্যদিকে ওয়াশরুমে শুভং তার দলবল নিয়ে মিনসুকে র্যাগিং করছিল, কারণ সে গেম বন্ধের পক্ষে ভোট দিয়েছিল। শুভং তাকে গেমের পক্ষে ভোট দেওয়ার জন্য জোর করে মানানোর চেষ্টা করছিল। তখন মিয়ং এগিয়ে এসে প্রতিবাদ করে এবং সবাইকে জানায় এরা প্লেয়ারদের জোর করে ভোট বদলাচ্ছে। এরপর মিয়ং ও শুভংয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং মিয়ং শুভংয়ের গলায় কাঁটা চামচ দিয়ে আঘাত করে তাকে শেষ করে দেয়। এটা দেখে ওয়াশরুমে উপস্থিত প্লেয়াররা একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে কয়েকজন গুরুতরভাবে আহত হয়। রুমে বসে থাকা অন্য প্লেয়াররা কাউন্টিং স্ক্রিনে প্লেয়ার সংখ্যা কমতে দেখে অবাক হয়ে ভাবে এটা হচ্ছে কিভাবে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেঁচে ফেরা প্লেয়াররা রুমে এসে পুরো ঘটনার বর্ণনা দেয়, যা দুই গ্রুপের মাঝে আরও উত্তেজনা সৃষ্টি করে। এদিকে জুনহুর শিপের ক্যাপ্টেন সিক্রেটলি কিছু একটা করছিল, যা একজন সোলজার দেখে ফেলায়। শিপের ক্যাপ্টেন তাকে সমুদ্রে ফেলে দেয়। আসলে জাহাজের ক্যাপ্টেনও স্কুইড গেমের হয়ে কাজ করছিল। কয়েক বছর আগে এই ক্যাপ্টেনই ফ্রন্টম্যানের নির্দেশে জুনহুকে উদ্ধার করে নিয়ে এসেছিল। এখন সে জুনোর বন্ধু সেজে সে জুনোর উপরে তদারকি করছে, যাতে জুনো স্কুইড গেমের কাছে পৌঁছাতে না পারে। যাই হোক, অন্যদিকে দুই গ্রুপ নিজেদের পক্ষের প্লেয়ারদের গুনতে শুরু করলে দেখা যায় গেমের পক্ষে 47 জন এবং গেম বন্ধের পক্ষে 48 জন বেঁচে আছে, অর্থাৎ গেম বন্ধের পক্ষের প্লেয়ার বেশি ছিল। কিছু পরে লাইট অফ করার ঘোষণা আসলে গিহান তখন তার গ্রুপের সদস্যদের পরামর্শ দেয় তারা যেন নিজেদের নিরাপদ রাখে এবং রাতে বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকে, কারণ রাতের কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি হতে পারে। তাছাড়া গিহান একটি চতুর পরিকল্পনা তৈরি করে, যেখানে সে গার্ডদের উপর মনোযোগ আকর্ষণ করে তাদের অস্ত্র নিয়ে নেওয়ার পরিকল্পনা করে এবং সেই অস্ত্র দিয়ে তাদের উপরই হামলা করার সিদ্ধান্ত নেয়। এজন্য লাইট বন্ধ হতেই সে তার গ্রুপের সদস্যদের নিরাপদে বেডের নিচে লুকিয়ে পড়তে বলে। পরে লাইট অফ হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। মাস্ক অফিসার গার্ডদের নির্দেশ দেয় যেন তারা লাইট অন করে ভেতরে গিয়ে উত্তেজনা থামিয়ে মৃতদেহগুলো নিয়ে আসে। গার্ডেরা যখন এসে মৃতদেহর কানের পেছনে থাকা চিপ পরীক্ষা করতে যায়, গিহান তখন তার গ্রুপের সদস্যদের নিয়ে মৃত প্লেয়ারদের মতো করে মিশে শুয়েছিল। তখনই তারা গার্ডদের উপরে অপ্রত্যাশিতভাবে ঝাঁপিয়ে পড়ে এবং গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে রুমে থাকা অন্য গার্ডদের প্রতি শক্তিশালী প্রতিরোধ আক্রমণ শুরু করে। এতে বেশ কয়েকজন গার্ড আহত হয়। অবস্থা সংকটাপন্ন দেখে মাস্ক অফিসার গার্ডদের ফিরে আসার নির্দেশ দেয়। জীবিত গার্ডরা পালিয়ে গেলেও একজন গার্ড ধরা পড়ে যায়। গিহান মৃত গার্ডদের রাইফেলগুলো একত্র করে। গিহান সকল প্লেয়ারদের ডেকে জানায় যে সে উপরে গিয়ে গেমের পরিচালককে পরাজিত করে এই জঘন্য গেমটাকে চিরতরে বন্ধ করবে। সেজন্য গান চালাতে জানে এমন কেউ যেন তার সাথে যোগ দেয়। তখন কয়েকজন গিহানের সাথে যোগ দেয়। প্লেয়ারদের মধ্যে একজন এক্স সোলজার ইয়ানজু সবাইকে রাইফেল লোড ও ফায়ারিং করা শেখায়। এরপর গিহান আটক করা গার্ডের মাস্ক খুলতে বলেন এবং তাকে কন্ট্রোল রুমে নিয়ে যেতে নির্দেশ দেয়। তারা বাইরে বেরিয়ে আসে এবং স্কুইড গেমের গার্ডরা তাদের উপর আক্রমণ করে। ফলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়।
এই পরিস্থিতিতে গিহান গার্ডকে নিয়ে কন্ট্রোল রুমের কাছে যায়, যেখানে গার্ড মাস্কটি গিহানকে দেয়, কারণ মাস্কটি দরজার সামনে ধরলে তারপরই দরজা খুলবে। গিহান ইনহোকে দায়িত্ব দিয়ে নিজে জুম্বেকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়। মাস্ক অফিসার তখন কিছু গার্ডকে কন্ট্রোল রুমের সিঁড়িতে পাঠায়। তারা আর লড়াই করতে পারছিল না, তবে নিজেদের শক্তি অনুযায়ী লড়াই চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে ইনহোর দলের প্লেয়ারদের ম্যাগাজিন শেষ হয়ে আসছিল, তাই দেইহোকে মৃত গার্ডদের পকেটে থাকা এক্সট্রা ম্যাগাজিন নিতে পাঠানো হয়। কিন্তু সে ম্যাগাজিন আনতে গিয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং অন্য প্লেয়ারদের সাথে রুমে থেকে যায়, ফলে ওই প্লেয়াররা সমস্যায় পড়ে যায়। এদিকে ইনহো গিহানকে সহায়তা দিতে গেলে গিহান তাকে বলেন সে এদিকের পরিস্থিতি সামলাতে পারবে। ইনহো যেন কন্ট্রোল রুমের পেছন দিক থেকে গার্ডদের আক্রমণ করে। গিহান তার একমাত্র এক্সট্রা ম্যাগাজিন ইনহোকে দিয়ে চলে যায়, কিন্তু এদিকে এসে ইনহো তার সাথে থাকা 2 প্লেয়ারকে শ্যুট করে দেয়। এরপর সে গিহানকে ওয়াকি টকিতে জানায় যে গার্ডরা তাদের ধরে ফেলেছে। তখন সে প্লেয়ারের মুখে ওয়াকি টকি ধরে অভিনয় করে। গিহান মনে করেন ইনহো হয়তো কষ্টে কাতরাচ্ছে। পরে ইনহো নিজে শ্যুট নিয়ে গিহানকে বোঝায় তাকে শ্যুট করা হয়েছে। গিহান সরল মনে ভাবে ইনহোকে গার্ডেরা হয়তো শ্যুট করেছে। এতে গিহান অনেক মর্মাহত হয়। তারপর ওয়াকি টকির সিগন্যাল পরিবর্তন করে ইনহো মাস্ক অফিসারকে খেলা শেষ করার নির্দেশ দেয়। এখানে বন্ধুরা, এই ইহনই হচ্ছে ফ্রন্টম্যান, যে নিজেই গেমে পার্টিসিপেট করেছিল। এরপর ইনহো অর্থাৎ ফ্রন্টম্যানের নির্দেশে আরও গার্ডরা মিলে প্লেয়ারদের ওপর চাপ সৃষ্টি করেন। অনেক বিদ্রোহী প্লেয়াররা আহত হয় এবং গার্ডেরা তাদেরও আটক করে শ্যুট করে। গিহান এবং জুম্বেরও আর কিছু করার ছিল না, তাই তারা দুজনও আত্মসমর্পণ করে। এরপর ইনহো ফ্রন্টম্যান সেজে তাদের সামনে আসে। ফ্রন্টম্যান গিহানকে বলেন, প্লেয়ার 456 হিরো সেজে মজা পেয়েছ, এবার শাস্তিও পাবে। এই বলে সে জম্বেকে শ্যুট করে দেয়। গিহান তখন ক্ষেপে গিয়ে ফ্রন্টম্যানের দিকে তেড়ে যায়, কিন্তু গার্ডেরা তাকে আটকে রাখে। গিহান তার বন্ধু জুম্বের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না। নতুন সিজনের ইঙ্গিত দিয়ে স্কুইড গেমের সিজন 2 এখানেই শেষ হয়। এখানে এখনও অনেক বিষয় অমীমাংসিত রয়েছে, যা হয়তো স্কুইড গেমের সিজন 3তে দেখানো হবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। এমন আরও ইন্টারেস্টিং সব সিরিজের বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইনের সাথেই থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।